গল্পকরণে আপনারা শুনছেন আহমেদ সফার লেখা গল্প গাভী বৃত্তান্তের পঞ্চম পর্ব। আবু জুনায়েদের দুলালি দিল একটা মস্ত কাণ্ড করে বসল। আবেদ হোসেনকে দিয়ে গোয়ালঘরের দরজায় একটা নেমপ্লেট লাগিয়ে দেওয়া হলো। গরুটির যেহেতু তরুণী নামকরণ করা হয়েছে, সুতরাং গোয়ালটির নাম হলো তরুণী নিবাস। আরও কিছু কথা যোগ করার ইচ্ছে দিলুর ছিল, যেমন এই প্রজাতির গরু বাংলাদেশে এই একটি আছে এবং গরুটির বাবা মা উভয়ই শ্বেতাঙ্গ সম্প্রদায়ভুক্ত। বাবা অস্ট্রেলিয়ার, মা সুইডিশ। আবেদ হোসেন দিলুকে বোঝাতে সক্ষম হলেন যে তার কোনোই প্রয়োজন নেই। গরুটি যে একবার দেখবে প্রথম দর্শনে বুঝে যাবে এটা ভিন্ন জাতের গরু। বাংলাদেশের গরু সম্প্রদায়ের আত্মীয় স্বজন কেউ নেই, এই চতুষ্পদেই বেটি। তারপরেও জাতীয়তার বিচারে তরুণীকে বাংলাদেশি বলতে হবে, কারণ তার জন্মস্থান বাংলাদেশ। অন্য কেউ হলে দিলুকে অত সহজে নিবৃত্ত করা যেত না। তবে আবেদ হোসেনের কথা আলাদা। আবেদ ভাই দেখতে কি হ্যান্ডসাম, আমেরিকায় পড়াশোনা করেছেন, অথচ একটুও অহংকার নেই। কীরকম সপ্রতিভভাবে কথা বলেন, পাজারো স্টিয়ারিং হুইল ধরার ভঙ্গিটা কি চমৎকার। দিলু তো ইচ্ছে করে আবেদ ভাইয়ের সঙ্গে একটু ঘুরে টুরে আসে। তরুণী, হ্যাঁ, গরুটিকে এখন থেকে এই নামে ডাকতে হবে। অস্ট্রেলিয়ায় বাবা মার ঔরসে সুইডিশ মাতার গর্ভে যার জন্ম, বাংলাদেশের মাননীয় পশু বিশেষজ্ঞরা দেশি নৌকার সঙ্গে যার আকৃতি সাদৃশ্য পেয়ে এই চমৎকার নামটি দিয়েছেন, তার প্রতি সম্মান না দেখালে অন্যায় করা হবে। তরুণী নিবাসে আসার পর থেকে আবু জুনায়েদের পারিবারিক জীবনে নানা রকম গণ্ডগোল ঘটতে আরম্ভ করল। আবু জুনায়েদ অতিশয় কর্মব্যস্ত মানুষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায়, কর্মচারীমণ্ডলী, ছাত্রছাত্রীদের কাছ থেকে কোথাও না কোথাও একটা ঘাপলা প্রতিদিন লেগেই আছে। কোথাও খুন হচ্ছে, কোথাও ভাঙচুর চলছে, মাইনে বাড়ানো, পরীক্ষা পেছানো, এই জাতীয় কত রকমের দাবি বর্ষার চকচকে ফলার মতো ধারালো হয়ে জেগে উঠেছে। সরকারের মন্ত্রী মহোদয় চোখ রাঙাচ্ছেন, বিরোধী দলের নেতা হুঙ্কার দিচ্ছেন। সবকিছুর দায় ভার শেষ পর্যন্ত আবু জুনায়েদকেই বইতে হয়। কোন দিকে তিনি সামলাবেন? বিশ্ববিদ্যালয়ের রুটিন বাধা প্রশাসনিক কাজের পরিমাণও অল্প নয়। সামাল দিতে গিয়ে আবু জুনায়েদকে হিমশিম খেতে হয়। তার উপর চারদিকে অসন্তোষ। তার নিজের দলটির শিক্ষকবৃন্দের মধ্যে ঝগড়া ফ্যাসাদ লেগে আছে। অনেক কিছুর আশায় যারা ডোরাকাটা দলে যোগ দিয়ে আবু জুনায়েদকে সমর্থন করেছিলেন, তাদের অনেকেই তার বিরুদ্ধে সমালোচনা মুখর হয়ে উঠেছেন। দল ছেড়ে যাবেন বলে হুমকি দিচ্ছেন। তার বিরুদ্ধ পক্ষের লোকেরা প্রচার করতে আরম্ভ করেছেন প্রাক্তন উপাচার্য আবু সালে 5 বছরে যে পরিমাণ অনিয়ম করতে পারেননি, আবু জুনায়েদ 5 মাসে তার দুগুণ করে ফেলেছেন। শুধুমাত্র তার দলের শিক্ষকদেরই পদোন্নতি ঘটেছে। বিদেশে যাওয়ার সুযোগ তারাই হাতিয়ে নিয়েছেন। তাদের নামেই বাড়িগুলো বরাদ্দ হয়েছে। প্রভোস্ট, হাউস টিউটর থেকে শুরু করে দারোয়ান, মালি পর্যন্ত সবগুলো চাকরি আবু জুনায়েদের লোকেরা বাগিয়ে নিয়েছে। চারদিকে তাপে চাপে আবু জুনায়েদের ছেড়ে দে মা, কেঁদে বাছে অবস্থা। আবু জুনায়েদের নিঃশ্বাস ফেলার ফুরসত মেলে না। সকালে মিটিং, দুপুরে মিটিং, সন্ধ্যায় মিটিং। সবগুলো মিটিংয়ে তাকে প্রিসাইড করতে হয়। বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ব্যক্তি হওয়া সত্ত্বেও কোথাও নিজের মতামত আরোপ করতে পারেন না। প্রায় সবসময় আবু জুনায়েদকে নিজের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। মাঝে মাঝে আবু জুনায়েদের মনে হয়, মাছওয়ালা তরকারিওয়ালার সঙ্গে দরাদরি করার সময় তিনি যে ব্যক্তিত্বের স্বাদ পেতেন, স্বাধীনতার যে উত্তাপ অনুভব করতেন, উপাচার্যের চেয়ারে বসার পর সেসব উদাহ হয়ে গেছে। তিনি একটা যন্ত্রে পরিণত হয়েছেন। তিনি কিছুই করছেন না, তাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। আবু জুনায়েদের মন মেজাজ ইদানিং খুব খিচড়ে থাকে। মন খুলে কথা বলার মতো কোনো বন্ধু তার নেই। নুরুন্নাহার বানুর সঙ্গে তার কোনো রকম ভাব বিনিময় সম্ভব না। এখন নুরুন্নাহার বানুর অধীনে অনেক চাকর বাকর, নিজের হাতে কুটুটিও ছিঁড়তে হয় না। এই বাড়তি সময়ে তিনি রূপচর্চার কাজে ব্যয় করেন। মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে মুখে কাঁচা হলুদ, মুসুরির ডাল বাটা এসব মাখেন। শ্যাম্পু দিয়ে মাথা হালকা হয়ে আসা চুলগুলো ফুলে ফাঁপিয়ে তোলেন। জুতোর হিলের উচ্চতা বৃদ্ধি করেই যাচ্ছেন। যখন তখন গাড়ি নিয়ে বেরিয়ে যান। আবু জুনায়েদ প্রয়োজনের সময়ও গাড়ি পান না। ভেতরে বাইরে দুদিকের চাপ যখন প্রবল হয়ে ওঠে, আবু জুনায়েদের তরুণী নিবাসের গরুটির কাছে ছুটে যান। ক্রমাগত যাওয়া আসার ফলে গরুটি তাকে চিনে ফেলেছে। তিনি যখন সামনে গিয়ে দাঁড়ান, গরুটি তার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে। তিনি যে খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছেন, গরুটি বুঝতে পারে। আবু জুনায়েদ তরুণীর মসৃণ পিঠে হাত বুলিয়ে দেন।
কুচি কুচি করে কাটা ঘাসের চুপড়িটা সামনে ধরে দাঁড়িয়ে থাকেন। তরুণী ধীরে সুস্থে মন্থরভাবে অল্প অল্প ঘাস গলায় চালান করতে থাকে। তরুণীর কাছে যতক্ষণ থাকেন তিনি সম্পূর্ণভাবে ভিন্ন জগতের বাসিন্দা হয়ে যান। তার মনে কোনো সন্তাপ, কোনো দুশ্চিন্তা থাকে না। তিনি নিজের কাছে অনেক পরিমাণে লোক হয়ে উঠতে পারেন। শেখ তবারক আলী যে লোকটিকে নিয়োগ করেছেন তার কাছ থেকে তরুণী সংক্রান্ত নানান সংবাদ খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চেষ্টা করেন। তিনি জেনেছেন তরুণী এখন 3 মাসের গাভীন, 6 মাসের মধ্যে তার বাচ্চা হবে। তখন তরুণী মাসে আধমন করে দুধ দেবে। কিন্তু গাভীন অবস্থায় এই ধরনের গরুকে খুব সাবধানে রাখতে হয়। গরুকে নিয়মিত হাঁটা চালানো করা প্রয়োজন, যাতে করে তার শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সচল হয়ে থাকে। প্রসব করার সময় যে কঠিন শ্রম করতে হবে তার জন্য নানা পদ্ধতি প্রয়োগ করে আসন্ন গুরুদায়িত্ব সম্পর্কে তরুণীকে প্রস্তুত করতে হবে। কি কি করতে হবে তার সবকটা লোকটির জানা নেই। যখন সময় ঘনিয়ে আসবে তবারক সাহেব বলেছেন নিয়মিত ডেয়ারিং ফার্ম থেকে পশু ডাক্তার এসে দেখে যাবেন। তরুণীর পেটের বাচ্চাটি সম্বন্ধেও আবু জুনায়েদ কৌতূহলী হয়ে ওঠেন। স্থির করলেন কিভাবে নিরাপদ প্রসব করানো যায় সেই বিষয়ে তিনি খবরাখবর নেবেন। এই চতুষ্পদ দুহাতির কাছে আসা যাওয়া করতে গিয়ে আবু জুনায়েদের সামনে শব্দ এবং রূপর একটা নতুন জগৎ উন্মোচিত হল। আবু জুনায়েদ গ্রামের ছেলে। গ্রামে থাকতে কখনো তিনি পাখির ডাক শুনেছেন বলে মনে পড়ে না। গাছে পাতা হয় এই তথ্য তার অজানা ছিল না। কিন্তু মাঘ মাসের শীর্ণ গাছের শরীর থেকে কি করে পত্রাঙ্কুর বিকশিত হয় তিনি দেখেননি। পরন্ত বিকেলে নিরিবিলি গরুটিকে সঙ্গ দান করতে গিয়ে গাছের ডালে ডালে পাখিদের উড়াউড়ি প্রত্যক্ষ করেন। তিনি ঘুঘুদের গলা ফুলিয়ে ডাকতে শোনেন। বুলবুলির টুকরো টুকরো মিষ্টি আওয়াজ, শালিকের কিচিরমিচিরের ডাক, দোয়েলের একটানা শীষ শুনতে শুনতে আবু জুনায়েদ ভিন্ন জগতের মানুষ হয়ে যেতেন। তিনি ভাবতে থাকেন মানুষের ভিতরে এত প্রতিহিংসা, এত রেষারেষি, এত ইঁদুর দৌড় কেন? মানুষের জীবন কত সংক্ষিপ্ত। পাখিদের ডাক শুনেই তো একটা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব। তরুণের নিবাসের পাশের জারুল গাছটির ডালে পাতা গজাতে আরম্ভ করেছে। পয়লা রং ছিল বেগুনি, এখন সবুজ হয়ে উঠেছে। জন্মানো থেকে ঝরে পড়া পর্যন্ত গাছের পাতারও একটা নিজস্ব জীবন আছে। এরকম সময়ে আবু জুনায়েদকে এক ধরনের দার্শনিকতায় পেয়ে বসে। ইতিপূর্বে যে কথাটা তার মনে আসেনি সেসব বিষয়ে আস্তে আস্তে চিন্তার ভেতরে ঘাই মারতে থাকে। মানুষের পরমায়ু কত সংক্ষিপ্ত। এই যে মানব জীবন, তা কি একেবারেই অর্থহীন, নাকি মানব জীবনের একটা লক্ষ্য আছে? আবু জুনায়েদের জীবন নিজের অজান্তেই 3টি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। নিয়মিত অফিসে যান, আসেন। নিজের দলের লোক তাকে অপদার্থ বলে সমালোচনা করেন। বিরোধী দলের লোক তার বিপক্ষে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনে জনমত তৈরি করছেন। সরকার ধাতানি দেন, বিরোধী দল হুমকি দেন। ছাত্ররা প্রতিদিন চেপে ধরে স্পঞ্জের মতো রস বের করে ছাড়ছে। পাশাপাশি রয়েছে তার পারিবারিক জীবন। আবু জুনায়েদরা 3টি প্রাণী মাত্র, স্ত্রী নুরুন্নাহার বানু, মেয়ে দিলু এবং স্বয়ং তিনি। পারিবারিক জীবনেও আবু জুনায়েদ সুখী নন। নুরুন্নাহার বানুর চাহিদা উত্তরোত্তর বেড়েই চলছে। তার দুর্মূল্য জড়োয়া গয়না হয়েছে, হুকুম তামিল করবার চাকর বাকর হয়েছে, এমনকি লাবণ্যও অনেক দূর বৃদ্ধি পেয়েছে। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষার পরিধি অনেক দূর বিস্তৃত। বিশ্ববিদ্যালয় পাড়ার শিক্ষক গিন্নি যারা অতীতে নুরুন্নাহার বানুর সঙ্গে ভালো ব্যবহার করেননি, দেখিয়ে দিতে চান ফারাকটা কত দূর। নুরুন্নাহার বানু কোথায় আর তারা কোথায়? তার ভাইয়েরা যে সমস্ত ছোট লোকদের মেয়েদের বউ করে এনেছেন তাদের সঙ্গে একটা ফয়সালা করতে হবে বইকি। সারা জীবন ভাইয়ের বউরা তাকে অবজ্ঞা করে এসেছে, এবার নুরুন্নাহার বানুর জবাব দেয়ার পালা। শেখ তবারক আলীর বাড়িতে যে অত্যাধুনিক বহুমূল্য গৃহ সরঞ্জাম দেখে এসেছেন সেরকম সাজ সরঞ্জাম তারও চাই। নুরুন্নাহার বানু মুখে না বললেও স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন সেরকম সাজ সরঞ্জাম তার এই সম্পদ। দাবি আবু জুনায়েদকে পূরণ করতে হবে। তিনি তার সমস্ত স্বাদ আহ্লাদ পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে লোকজনের সামনে কলেমা পড়ে বিয়ে করেছেন। আবু জুনায়েদ কোন মুখে, কোন সাহসে এখন না করবেন? নুরুন্নাহার বানু কি যেমন তেমন বাপের বেটি? তার আব্বা কি আবু জুনায়েদের লেখাপড়ার সমস্ত ব্যয়ভার বহন করেননি? দিনে দিনে আবু জুনায়েদের পারিবারিক জীবনটা একটা নরককুণ্ড হয়ে উঠল। অফিস এবং পারিবারিক জীবনের পাশাপাশি হালফিল আবু জুনায়েদ আরেকটা গোপন জীবনের সাক্ষাৎ পেয়েছেন। আবু জুনায়েদ মনে করেন এই দিকটি যদি তার সামনে প্রকটিত না হতো তার জীবন আরও অনেক বেশি ব্যথাদীর্ণ হয়ে উঠত।
মনে মনে আবু জুনায়েদ গরুটার কাছে ঋণী অনুভব করেন। গরুটা সময় মতো তার গোয়ালে এসেছিল বলেই আবু জুনায়েদের কাছে জীবন অনেকখানি সহনীয় হয়ে উঠেছে। তিনি রাতের বেলা ঘুমোতে যাবার আগে চিন্তা করেন সকালে ঘুম থেকে উঠে গরুটার মুখ দেখবেন। অফিসে যাওয়ার সময় ভাবেন ফিরে এসে গরুটা দেখতে পাবেন। এমনকি গরুকে কেন্দ্র করেই তার গোটা জীবনের মধ্যে একটা চোরা আবর্ত সৃষ্টি হল। একদিন বিকেলবেলা ফিনান্স কমিটির মিটিং ছিল। বরাবরের মতো আবু জুনায়েদ প্রিসাইড করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের কোন খাতে কত টাকা বরাদ্দ করা হবে, বাজেট তৈরির বিষয়ে আলোচনা হচ্ছিল। এই মিটিংয়ে কোষাধ্যক্ষ সাহেবও ছিলেন। নিরপেক্ষ এবং ন্যায়বান শিক্ষক হিসেবে ডক্টর আকরাম সকলের শ্রদ্ধার পাত্র। আলোচনার এক পর্যায়ে ইতিহাস বিভাগের এক ফাজিল ছোকরা সরাসরি আবু জুনায়েদের চোখে চোখ রেখে বলে বসলেন, আবু জুনায়েদের কারণে বিশ্ববিদ্যালয়ে প্রচুর অর্থের অপচয় হয়েছে। তিনি তার দলভুক্ত কতিপয় অযোগ্য ব্যক্তিকে নানা প্রকল্পের পরিচালক করে দিয়েছেন। বাজেট টাকা শেষ হয়ে গেছে, অথচ কোনো প্রকল্পে বাস্তবায়িত হয়নি। ফসিউদ্দিনের কাছ থেকে আবু জুনায়েদ ওই রকম ব্যবহারই আশা করেছিলেন। ফসিউদ্দিন প্রয়োজনীয় যোগ্যতা ছিল না, একটা থার্ড ক্লাস এবং ব্রেক অফ স্টাডি ছিল। একজন ছাত্রীর অভিভাবকও শিক্ষক সমিতির কাছে সরাসরি লিখিত অভিযোগ করেছিলেন যে তিনি তার কন্যাকে উত্ত্যক্ত করেছেন। এত সব সত্ত্বেও আবু জুনায়েদ এক কাট্টা হয়ে তাকে প্রফেসর বানিয়েছেন। অনেক প্রবীণ ব্যক্তিদের পাশ কাটিয়ে তাকে ফিনান্স কমিটিতে নিয়ে এসেছেন। সেই লোকটি আজ মিটিংয়ে তাকে তুলোধুনো করে ছাড়লেন। সবচাইতে দুঃখের কথা হল আকরাম সাহেব ফসিউদ্দিনের পক্ষে কথা বলেছেন। কমিটির কেউ তাকে সমর্থন করতে এগিয়ে এলেন না। আবু জুনায়েদ ঠান্ডা স্বভাবের মানুষ। মুখের উপর গালমন্দ করলেও চটা স্বভাব তার নয়। মেজাজের এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য দিলরুবা খানম বলে থাকেন, আবু জুনায়েদের শরীরে মাছের রক্ত। তার মাথাটা অপেক্ষাকৃত ছোট বলেই দিলরুবা খানম ইদানিং বলতে আরম্ভ করেছেন, মানুষের শরীরে বোয়াল মাছের মাথা জুড়ে দিলে যেমন লাগে, আবু জুনায়েদকে অবিকল সেরকম দেখায়। রসিকতাটা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে গেছে, আবু জুনায়েদের কানেও এসেছে। বোবা প্রাণীর মতো সহ্য করা ছাড়া আবু জুনায়েদের করবারই বা আর কি আছে? কিন্তু আজকে ফিনান্স কমিটির মিটিংয়ে নাজেহাল হওয়ার ব্যাপারটি তাকে প্রচণ্ড রকম জখম করে ফেলল। তার মনে হতে লাগলো তিনি কতগুলো হিংস্র প্রাণীর সমাজে বাস করছেন। বিশ্ববিদ্যালয়ে এলুমনাই অ্যাসোসিয়েশনের সভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল। তার মনটা এত খারাপ হয়ে গিয়েছিল যে ঠিক করলেন যাবেন না। ব্যক্তিগত সহকারীকে বলে দিলেন যেন জানিয়ে দেওয়া হয় তিনি সুস্থ বোধ করছেন না, সুতরাং অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভায় যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। আবু জুনায়েদ সরাসরি বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে দেখেন নুরুন্নাহার বানু রেগে আগুন হয়ে আছেন। আজ তার বড় বোনের ছোট মেয়ের গায়ে হলুদের দিন। নুরুন্নাহার বানু গাড়িতে করে অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি বলে দিয়েছিলেন ড্রাইভার যেন বেলা 4টার দিকে এসে তাকে নিয়ে যায়। ড্রাইভার তাকে আনতে যাননি। এসে যখন জানতে চাইলেন, ড্রাইভার একগাল হেসে জানালো সাহেব তাকে না করেছে। আসলে তিনি এরকম কিছু বলেননি। তিনি বলেছিলেন ফিনান্স কমিটির মিটিংয়ের শেষে তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভায় যাবেন। ড্রাইভারকে সেখানে তাকে নিয়ে যেতে হবে। মিটিং শেষ করে আবু জুনায়েদ ফিরে আসবেন, তারপর ড্রাইভারের ছুটি। আবু জুনায়েদ বাড়িতে এসে দেখলেন এই ভর সন্ধেবেলা নুরুন্নাহার বানু খাটের উপর লম্বা হয়ে শুয়ে রয়েছেন। তিনি প্রমাদ গুনলেন নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ফাটাফাটি না বাদিয়ে নুরুন্নাহার বানু ছাড়বেন না। আবু জুনায়েদ ভীষণ শঙ্কিত হলেন। তিনি কপালে হাত রাখলেন, শরীর ঠান্ডা। আস্তে আস্তে গায়ে ধাক্কা দিয়ে বলতে লাগলেন, এই ওঠো, এই সন্ধ্যাবেলায় শুয়ে থাকলে শরীর খারাপ করবে। নুরুন্নাহার বানু ওইটুকুর অপেক্ষাই করছিলেন। চিৎকার দিয়ে উঠলেন, আমার শরীর খারাপে তোমার কি আসে যায়? প্রতিদিন নিজে অপমান করো, আজ ড্রাইভার দিয়ে এতগুলো মানুষের সামনে অপমান করলে। তোমাকে ছোট লোকের বাচ্চা না বললে কি বলবো? ছোট লোকের বাচ্চা নুরুন্নাহার বানু তাকে এই প্রথম বলছেন না। বিয়ের পর থেকে এই ডাক শুনে আসছেন এবং শুনে শুনে অভ্যস্ত হয়ে উঠছেন। কিন্তু তিনি ভেবে পাচ্ছিলেন না ড্রাইভার কিভাবে অপমান করতে পারে। তিনি ড্রাইভারের সন্ধানে গেলেন। দারোয়ান জানালো ড্রাইভার গ্যারেজে গাড়ি রেখে চলে গেছে। আবু জুনায়েদকে ঘটনাটি মেয়ে দিলুর কাছ থেকে শুনতে হলো। দিলু জানালো কথা মতো না যাওয়ায় তাকে এবং তার আম্মাকে বেবি ট্যাক্সি করে মীর হাজারীবাগ থেকে আসতে হয়েছে। আবু জুনায়েদ ভেবে দেখলেন ড্রাইভার বেচারির কোনো দোষ নেই। আবু জুনায়েদের নিজের ভুলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তিনি মনে করলেন এই কথাটা নুরুন্নাহার বানুকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করবেন। তিনি যখন ব্যাখ্যা করার জন্য ঘরে ঢুকলেন, দেখেন নুরুন্নাহার হাপুস হুপুস শব্দ করে কাঁদছেন। আবু জুনায়েদকে দেখামাত্র তার মুখ ছুটে গেল।
শ্রীমুখ থেকে নানা রকম গালাগাল নির্গত হতে লাগল। নুরুন্নাহার আর বানু সম্পর্কে একটা মজার ব্যাপার হলো এই যে, কাপড় চোপড়ে বেশবিন্যাসের দিক দিয়ে তিনি শহরের অভিজাত মহিলাদের সঙ্গে পাল্লা দেওয়ার কথা চিন্তা করলেও যখন প্রয়োজন হয় সুপ্ত উৎস থেকে গ্রাম্য গালাগালগুলো তার বাকযন্ত্র দিয়ে কই মাছের মতো উজিয়ে আসতে থাকে। মুখে সুখ মিটিয়ে শান্ত হলেন না, তারপর দেয়ালে মাথা ঠুকতে লাগলেন। অত যত্নে বিউটি পার্লারে গিয়ে বাঁধানো খোপা খুলে যাওয়ার ভয়ে অধিক ঠোসাঠুসি করলেন না। রাগ প্রকাশে অধিকতর একটা কার্যনির্বাহী পন্থা বেছে নিলেন। পানির জগ, চায়ের পেয়ালা, পিরিচ, ফুলদানি যা হাতের কাছে পেলেন আছড়ে আছড়ে ভাঙতে থাকলেন। আবু জুনায়েদ টু শব্দটি করলেন না। চাকর বাকরের শোয়ার ঘরের দরজায় দাঁড়িয়ে এই প্রলয় কাণ্ড দেখল। আবু জুনায়েদ সকলের সামনে দিয়ে দাগে আসামির মতো মুখ করে শোয়ার ঘর থেকে বেরিয়ে এলেন। তাকে কারো কিছু বলার সাহস হল না। সে রাতে আবু জুনায়েদ খাবার স্পর্শ করলেন না, কারোর সঙ্গে কথা বললেন না। তিনি দোতলার বারান্দায় পায়চারি করতে থাকলেন। দুবার ফোন এসেছিল, বলে পাঠিয়েছেন কথা বলতে পারবেন না। রাত যখন 11টার মতো বাজে, আবু জুনায়েদ উপাচার্য ভবনের বাইরে এসে বাগানে ঘোরাঘুরি করতে লাগলেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের এলাকার নিস্তব্ধতা নেমে এসেছে। তার ঘরে প্রবেশ করতে ইচ্ছে হল না। পায়ে পায়ে তিনি তরুণী নিবাসে চলে এলেন। দেখাশোনা করার লোকটা রাতের বেলা থাকে না, বেলা 8টা বাজলে চলে যায়। তিনি গোয়ালঘরে ঢুকে বাতি জ্বালিয়ে দেখেন তরুণী লম্বা হয়ে শুয়ে আছে। আবু জুনায়েদ মশারির দড়ি খুলে দিয়ে গরুটার শরীর স্পর্শ করলেন। আবু জুনায়েদের ছোঁয়া লাগা মাত্রই গরুটা এক লাফে শোয়া থেকে উঠে দাঁড়াল। তরুণীর চোখে আবু জুনায়েদের চোখ পড়ে গেল। তার মনে হলো গরুটি ছলো ছলো দৃষ্টিতে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছে। আবু জুনায়েদ সবকিছু ভুলে গিয়ে গরুটাকে আদর করতে থাকলেন। তরুণী একটু পেছনে হটে গিয়ে আবু জুনায়েদের হাত পা গাল চাটতে লাগল। আবু জুনায়েদের মনে হলো এই বোবা প্রাণীটি ছাড়া তার বেদনা অনুভব করার কেউই এই বিশ্ব সংসারে নেই। গরুটি নির্বাক নয়নে আবু জুনায়েদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আবু জুনায়েদের উলানের দিকে চোখ গেল। বাচ্চা হবে। বাটগুলো আস্তে আস্তে পুষ্ট হয়ে উঠতে আরম্ভ করেছে। হঠাৎ করে উলানটা ধরে দেখার ইচ্ছে তাকে পেয়ে বসল। প্রথম গরুটা দেখার সময়ই ওরকম একটা ইচ্ছে তার মনে জেগেছিল, কিন্তু তিনি সংকোচবশত উলানের তলায় হাত দিতে পারেননি। কোনো মানুষের সামনে এটা করা কোনোদিনই সম্ভব হতো না। গভীর রাতে সবকিছুর বাঁধন আলগা হয়ে পড়ে, এমনকি চেতনার শাসন ও স্বীকার করে স্বপ্নরা ভিড় করে বাইরে আসার অবকাশ পায়। সুতরাং আবু জুনায়েদের মনের ভিতরে লুকিয়ে থাকা ইচ্ছেটা পূরণ করতে বাধা কোথায়? তিনি ওলানের তলায় হাত দিয়ে বাটগুলো টিপে টিপে দেখছিলেন। তরুণের বোধহয় এই সুখ স্পর্শ ভালো লাগছিল। গরুটি পেছনে দুপা ফাঁক করে আবু জুনায়েদকে অধিকতর অবকাশ দিয়ে দিল। ওলানটি রক্তিম বর্ণের। এই তুলতুলে মাংস পিণ্ড স্পর্শ করার মাত্রই তার স্মৃতিতে ভেসে উঠল আজ থেকে অনেক দিন আগে, যখন তার সবে গোফ গজিয়েছে, শিশ্নের মধ্যে বীর্য সঞ্চার হয়েছে। এক দুঃসম্পর্কীয় মামি আবু জুনায়েদকে দিয়ে তার বিশাল বিশাল স্তন মর্দন করিয়েছিলেন। আবু জুনায়েদের মনে সেই পুলক, সেই অনুভূতি জেগে উঠল। আবু জুনায়েদের মনে হলো তরুণীর এই রক্তিম ওলান, এই স্ফীত বাটগুলোর মধ্য দিয়ে চরাচরের নারী সত্তার প্রাণ পেয়ে উঠেছে। আবু জুনায়েদের হাতে ঘড়ি ছিল না। রাত কত হয়েছে ধারণা নেই। একসময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবু জুনায়েদ উঠে দাঁড়ালেন। মশারিটা ফের খাটিয়ে দিতে গিয়ে দেখলেন জানালার পাশে মানুষের ছায়ায় বাঁকা হয়ে পড়েছে। আবু জুনায়েদ একটু শিহরিত হলেন। এত রাতে এই গোয়াল ঘরে তাকে খোঁজ করতে কে আসতে পারে? তিনি জিজ্ঞেস করলেন, কে? আমি। নুরুন্নাহার বানুর কণ্ঠস্বর। তুমি এখানে কেন এসেছ? আবু জুনায়েদ জানতে চাইলেন। আবিয়ানো গায়ের উলানে কি খুঁজছ? একটু দেখে জীবন সার্থক করতে এলাম। আবু জুনায়েদ আশা করেননি নুরুন্নাহার বানু এভাবে তার উপর গুপ্তচর বৃত্তি করতে পারেন। প্রথমে একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন, সেটা সামলে উঠলেন। চরম বৃতৃষ্ণায় তিনি চিন্তা করলেন এই মেয়ে মানুষটির হাত থেকে এই জীবনে তিনি নিষ্কৃতি পাবেন না। নুরুন্নাহার বানুর কথার জবাব দিতে গিয়ে সমান দৃঢ়তা সহকারে বলে বসলেন, সেটা জেনে তোমার লাভ কি? তোমার কি আছে? তুমি ওলানের মধ্যে কি খোঁজ করছি এটা জানতে এখানে গুপ্তচরগিরি করতে এসেছ? অথচ তুমি ঝগড়াঝাটির একটা বাক্স ছাড়া আর কি? এ কথা তো তুমি বলবেই। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সকলে গরুর সঙ্গে কুকর্ম করেছে। তুমি সেই বংশের ছাওয়াল,
এই কাজ তোমাকে করতেই হবে। নুরুন্নাহার বানুর চোখ দুটো থেকে ঠিকরে আগুন বেরিয়ে এলো। আবু জুনায়েদ আবছা অন্ধকারে লাল চোখ দেখতে পেলেন। সেই কুৎসিত বাদ প্রতিবাদের রাত নুরুন্নাহার বানু এবং আবু জুনায়েদ কীভাবে কাটিয়েছেন এ নিয়ে চাকর বাকরেরা এক একজন এক এক রকম কথা বলে থাকেন। তারপরে আরও কিছু ঘটনা ঘটে গেল, সেগুলো সবিস্তারে না হোক সংক্ষেপে বলা প্রয়োজন। উপাচার্য ভবনে আবেদ হোসেনের অবারিত গতায়াত, বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন কাজ তদারক করতে এলে নুরুন্নাহার বানুর সঙ্গে সাক্ষাৎ করে যান। নুরুন্নাহার বানু তবারক চাচার এই সুদর্শন জামাইটিকে পছন্দ করেন, কারণ শুধু তার চেহারা নয়, স্বভাব চরিত্র কথাবার্তা সব সুন্দর। মাঝে মাঝে আবেদকে নুরুন্নাহার বানুর ছোট বাইটির মতো আদর করতে ইচ্ছে হয়। সব দিন নুরুন্নাহারের সঙ্গে আবেদের সাক্ষাৎ হয় না। এদিকে নুরুন্নাহার বানুর মধ্যে অন্যরকম একটা ভাবনা কাজ করছিল। সেই রাতে তিনি ঠিক করে ফেলেছেন, আবু জুনায়েদের শখের গরুটাকে সময় এবং সুযোগ এলে তিনি বিষ খাইয়ে মেরে ফেলবেন। সিদ্ধান্তটা কিভাবে কার্যকর করা যায় এ নিয়ে কল্পনা জল্পনা করছেন। গরুটা মারা গেলে আবু জুনায়েদের কীরকম কষ্ট পাবে সেই কথা চিন্তা করে এক ধরনের বিকৃত সুখ পেয়ে থাকেন। আবু জুনায়েদের এই শখের গরু যখন অক্ষা পাবে, যখন নড়বে না, চড়বে না, নিঃসার হয়ে পড়ে থাকবে, তিনি চিবিয়ে চিবিয়ে বলবেন, তোমাদের আদরের গাভী প্রেমিকার কবরের উপর একটা তাজমহল বানিয়ে দাও, যুগ যুগ তোমার নাম থাকবে। লোকজন যখন থাকে না, লুকিয়ে চুকিয়ে গরুটাকে দেখে আসেন। গরুটাকে অনেকটা সতীনের মতো ধরে নিয়ে গোয়ালঘর থেকে ঝাড়ু করিয়ে নিয়ে কয়েক ঘা বসিয়ে দেন। একদিন তিনি গোয়ালঘরের কাছে গিয়ে খিলখিলে হাসির শব্দ পেলেন। তার ভেতরে সংস্কারটি চড়া দিয়ে উঠল। কে জানে কোনো জিনপরি আবার গাভীন আকার ধরে তার স্বামীর উপর ভাগ বসাতে এসেছে কিনা। তিনি আরও একটু এগিয়ে গেলেন। দরজার ফাঁক দিয়ে যা দেখলেন তার সেই মুহূর্ত মরে যেতে ইচ্ছে হলো। কি করবেন ভেবে পেলেন না। মিনিট খানিক স্তব্ধ হয়ে রইলেন। আবেদ হোসেন দিলু স্তন টিপে টিপে আদর করছে, আর দিলু তার গলা জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে। নুরুন্নাহার বানুর মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো, হারামজাদি, আজ তোর একদিন, আমার একদিন। আবেদ হোসেন গলার আওয়াজ শুনে তরি তাহতদের মতো উঠে দাঁড়ালেন। আপা আপনি? বেরো কুত্তার বাচ্চা, বেরো। আবেদ হোসেন মুখটা নিচু করে নুরুন্নাহার বানুর সামনে দিয়ে বেরিয়ে গেলেন। এবার নুরুন্নাহার বানু প্রচণ্ড রোষে তার মেয়ের চুলের মুঠি ধরতে ধরতে ছুটে গেলেন। মুখ দিয়ে গালাগালির খই ফুটতে থাকল। তার ওই মূর্তি দেখে মেয়েটি কিন্তু একটুও ভয় পেল না। তুমি এরকম চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে হারামজাদি, তোকে দেখাবো। তিনি চুলের মুঠিতে হাত দিতে যাচ্ছিলেন। দিলু সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আম্মা বলে দিচ্ছি গায়ে হাত দিও না, ভালো হবে না কিন্তু। হারামজাদি, আজ তোর গোড় দিয়ে ছাড়ব। গোড় দেয়া এত সহজ কাজ নয়। যা বলার বলো, গায়ে হাত দিতে চেষ্টা করো না। গায়ের জোরে তুমি আমার সঙ্গে পারবে না। হারামজাদি, কুত্তার সঙ্গে তুই কি করছিলি? যা ইচ্ছে করছিলাম, তোমার কি? আবেদ ভাইয়ের সঙ্গে আমার মজা করছিলাম। মজা করছিলে হারামজাদি? তোর কোন মায়ের পেটের ভাই? সোহার, আমি আবেদ ভাইকে বিয়ে করব। মেয়ের দুঃসাহস, নির্লজ্জতা এবং স্পর্ধা দেখে নুরুন্নাহার বানুর মুখ দিয়ে সহসায় কথা বেরোল না। বিয়ে করবি? জিজ্ঞেস করলেন তিনি। কেন নয়, আবেদ ভাইকে আমার দারুণ লাগে। বিয়ে করবি হারামজাদি? তার বউ আছে, বাচ্চা আছে। থাকুক না কেন, আবেদ ভাইয়ের এই বউকে নিয়ে তিনি সুখী নন। তুই হারামজাদি সুখী হবি? অনেক গালাগালি করেছ, আর চিৎকার করলে আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাব। সুখী হব না হব সেটা আমার ব্যাপার, তোমার তাতে কি? নিজের মেয়ের সঙ্গে নোংরা বৎসার পর হঠাৎ করে নুরুন্নাহার বানু অনুভব করলেন তার সব কিছু শেষ হয়ে গেছে। তার তলার সবটুকু মাঠে সরে গেছে। স্বামী তার অনুগত নয়। তাকে বিছানায় একা ফেলে একটা গরুর সঙ্গে রাতে এসব কি করে? আর নিজের মেয়েটি বাজারের খানকি হতে আর বাকি কই? তারপরও কালির জোড়োয়া গয়না, বেনারসি শাড়ি, সুন্দর করে বানানো গোয়াল ঘর, লক্ষ টাকা মূল্যের গাভীন গরু তাকে একদিক দিয়ে সর্বশান্ত করে ফেলেছে। তিনি মনে মনে অনুভব করলেন তবরক আলী একজন শয়তান। তিনি যা কিছু স্পর্শ করেন সেখানে পাপ ছাড়া আর কিছু জন্মাতে পারে না। তার সারা গা জ্বালা করতে লাগল। এই অবস্থায় শোবার ঘরে ঢুকে আধা দিন ফুলে ফুলে কাঁদলেন। তারপর একসময় ঘুমিয়ে পড়লেন। বিকেল 4টার দিকে ঘুম ভেঙেছিল। সারা শরীর অসম্ভব ক্লান্তি। নুরুন্নাহার বানু উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। নুরুন্নাহার বানুর ইচ্ছে হলো এক্ষুনি যদি তিনি তবারক আলীর দেয়া সব কিছু ছুঁড়ে ফেলে দিতে পারেন তাহলে বাঁচার একটা উপায় হয়তো খুঁজে পাওয়া যেতে পারে।
কিন্তু শাড়ি গয়না ওইসব তিনি ছুঁড়ে ফেলে দেবেন কোথায়? কাজের লোকদের মধ্যে বিলিয়ে দিতে পারেন। কাজের বেটির গায়ে জড়োয়া গয়না কি মানায়? তার চেয়ে নুরুন্নাহার বানুর কাছেই থাকুক। নারীর হৃদয় বড় বেশি সোনার বশীভূত। আবু জুনায়েদ অফিস থেকে এসে নুরুন্নাহার বানুর সঙ্গে কোনো কথা বললেন না। নুরুন্নাহার বানু কোনো কথা বলতে চেষ্টা করলেন না। ওই একদিন এক রাতের মধ্যে তাদের মধ্যে এত দুস্তর ব্যবধান সৃষ্টি হয়ে গেছে, হাজার চেষ্টা করেও কেউ কারো কাছে আসার উপায় পাচ্ছে না। নুরুন্নাহার বানু মন থেকে ক্রমাগত ধিক্কার ধ্বনি উঠছিল। সমস্ত পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে তার এই মস্ত ক্ষতির কথা প্রকাশ করতে পারবেন? তিনি কোথায় যাবেন? তার মুখ থেকে তেতো ঢেকুর উঠছিল। এই বাড়িতে তিনি কিভাবে বাস করবেন? অনেক ভেবে অনেক চিন্তা করে স্থির করলেন রেবা তার ছেলে এবং বরকে আনিয়ে নেবেন। হাত পায়ের একটা হাড় ভেতর থেকে ভেঙে গেলে যেরকম হয়, বাইরে কোনো রক্তপাত ঘটে না, অথচ টনটনে ব্যথাটা ঠিকই থাকে, আবু জুনায়েদের সংসারেরও সেই অবস্থা। নুরুন্নাহার বানু এবং আবু জুনায়েদের মধ্যে কথা বলা বলি বন্ধ। বিয়ের পর এরকম অবস্থা আগে কোনোদিন হয়নি। নুরুন্নাহার বানু এখন বড় হওয়ার মজা হারে হারে টের পাচ্ছেন। দিলু আপন ইচ্ছামতো সব কিছু করছে। যখন তখন বাইরে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কেন যাচ্ছে, এ সকল কথা জিজ্ঞেস করে দেখার কোনো প্রয়োজন নুরুন্নাহার বানু অনুভব করেননি। তিনি মনে করছেন তার সর্বনাশ হয়ে গেছে। শেখ তবারক আলী তাদের গোটা পরিবারটাকে সর্বনাশ করে ফেলেছেন। এই সংসারের প্রতি কোনো কর্তব্য, কোনো টান তিনি বোধ করেন না। অন্য কোথাও যাওয়ার জায়গা নেই বলেই তিনি এই বাড়িতে পাপী মানুষজনের সঙ্গে দিন রজনী যাপন করছেন। নুরুন্নাহার বানুর বিষয়ে একটা সত্য কথা হলো এই যে তিনি যখন ভেবেচিন্তে কিছু করেন অবশ্যই ভুল করে বসেন। ঝোঁকের মাথায় যেসব সিদ্ধান্ত নিয়ে ফেলেন পরে দেখা গেছে সেগুলো তার দূরদর্শিতায় প্রমাণিত হয়েছে। রেবা তার ছেলে অন্তু এবং বর ইকবালকে কিছুদিন বরিশাল থেকে এখানে আনিয়ে রাখার ব্যবস্থা করে খুবই ভালো কাজ করেছেন। মেয়ে জামাই এবং নাতনি আসাতে পরিবারের গুমট হাওয়াটা অনেকখানি কেটে গেছে। মেয়ে জামাই আসাতে খুব ভালো হয়েছে, একথা আবু জুনায়েদও স্বীকার করেন। তিনি মুখ ফুটে কাউকে কিছু বলেননি। নুরুন্নাহার বানু আঁকড়ে ধরার মতো একটা অবলম্বন খুঁজে পেলেন। রেবা মেয়েটি ঠান্ডা স্বভাবের এবং অনেক বিচক্ষণ। রেবার যখন জন্ম, নুরুন্নাহার বানুর বয়স সবে 16। আবু জুনায়েদ তখন ফাইনাল ইয়ারের ছাত্র। পাশ করার পরে জুনায়েদকে চাকরি পেতে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। রেবাকে মানুষ করতে গিয়ে অনেক ঝড়ঝাপটা মাথার উপর দিয়ে গেছে। আবু জুনায়েদের সঙ্গে এক রুমের একটা টিনের ঘরে নুরুন্নাহারের দাম্পত্য জীবন শুরু করেছেন। তখন তাদের সংসারে প্রাচুর্য বলতে কিছুই ছিল না। দুধের পয়সার জন্য নুরুন্নাহার বানুকে লজ্জা শরমের মাথা খেয়ে তার আব্বার কাছে হাত পাততে হতো। দুঃখ কষ্টের মধ্যে মানুষ হয়েছে বলেই রেবার মধ্যে দয়ামায়ের ভাগটা খুব বেশি। দিলুর কথা স্বতন্ত্র। সে যখন জন্মেছে নুরুন্নাহার বানুদের অবস্থা ফিরতে আরম্ভ করেছে। অধিকন্তু ঝুলি ঝাড়া সন্তান বলে দিলু সবসময় মা বাবা দুজনের অবারিত স্নেহ লাভ করেছে। এখন নুরুন্নাহার বানুর আফসোস হয়, ছোটবেলা থেকে যদি মেয়েটাকে কড়া শাসনে রেখে মানুষ করতেন আজকে নাকি এরকম একটা কুৎসিত অবস্থার সম্মুখীন হতে হতো না। দিলুর উপর তার কোনো নৈতিক অনুশাসন চলছে না। নুরুন্নাহার বানু খুব ভয়ে ভয়ে আছেন। যদি কোনো ফাঁকে দিলু বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবেদ হোসেনের সঙ্গে কিছু একটা করে বসে, তখন নুরুন্নাহার বানু মানুষের সামনে মুখ দেখাবেন কেমন করে? এ ব্যাপারটা নিয়ে আবু জুনায়েদের সঙ্গে আলোচনা করারও উপায় নেই। নুরুন্নাহার বানু গভীরতম বেদনার সঙ্গে অনুভব করছেন আবু জুনায়েদ তার দিক থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নেবেন তিনি কল্পনাও করতে পারেননি। নুরুন্নাহার বানুর ভেতরটা কাটা মুরগির মতো ছটফট করছে। রেবা এসে পড়ায় তিনি একটা খুঁটি পেয়ে গেলেন। একদিন দরজা বন্ধ করে মা মেয়েতে দিল এবং আবেদ হোসেনের ব্যাপারটা আলোচনা করলেন। রেবা সবকিছু শুনে শিউরে উঠল। সে নিজে থেকে এগিয়ে এসে আবু জুনায়েদকে সব কথা জানালো। সব কথা শুনে আবু জুনায়েদ পাথরের মতো শক্ত হয়ে গেলেন। সহসা তার মুখ থেকে কোনো কথা বেরোল না। দিল যে এরকম একটা কাজ করতে পারে আবু জুনায়েদ ভাবতেও পারেনি। মেয়েটা সবে সেকেন্ড ইয়ারের ছাত্রী। আবু জুনায়েদের অবস্থা এমনিতে সব দিক দিয়ে টলমলো হয়ে উঠেছে। এই ঘটনা যদি কোনো ফাঁক দিয়ে প্রকাশ হয়ে পড়ে একটা ভূমিকম্পের সৃষ্টি হবে। আবু জুনায়েদের অস্তিত্বটাই বরবাদ করে ফেলবে। 12 হাত কুকুরে 13 হাত বিচির মতো সমস্ত গোপন বিষয় মানুষের সামনে বেরিয়ে আসবে। সকলে জানবেন তিনি ঠিকাদার শেখ তবারক আলীর বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছেন। শেখ তবারক তার স্ত্রীকে জড়োয়া গয়না সেট, কন্যাকে বেনারসি শাড়ি এবং সোনার ঘড়ি উপহার দিয়েছেন।
তিনি নিজে থেকে শেখ তবারককে একটা গাভী গরু কিনে দেবার প্রস্তাব করেছেন। ঠিকাদার সাহেব তাকে মহামূল্যবান গরু এবং গোয়ালঘর দুটো উপহার স্বরূপ দান করেছেন। এসবের সঙ্গে দিলুর কথাটা যখন যোগ হবে, মানুষ আপনা থেকে বলবে আবু জুনায়েদ এত লোভী এবং চামার যে তিনি আপন মেয়েটিকেও তবারক আলীর জামাতার হাতে তুলে দিতে কুণ্ঠিত হননি। আবু জুনায়েদ আর অধিক কিছু চিন্তা করতে পারলেন না। তার কপালের বাম পাশটি প্রচণ্ডভাবে ব্যথা করছিল, প্রেশার চলে যাচ্ছিল। কোনো রকমে কপাল চেপে ধরে খাটে শুয়ে পড়তে বললেন, যা হয় কিছু একটা করো, আমি তোর চোখে পথ দেখছি নে। রেবা একাই সমস্ত পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিল। মা বাবার মধ্যে একটা কাঁচ চলা গোছে সম্পর্ক তৈরি করে ফেলল, কিন্তু সেটাকে স্বাভাবিক সম্পর্ক বলা চলে না। একেবারে নিঃসম্পর্কিতভাবে মানুষের সঙ্গে সঙ্গে থাকা চলে না। রেবা ভীষণ বুদ্ধিমতী মেয়ে, দিলুকে সবসময় চোখে চোখে রাখে, কোনো ক্রমে বাড়ি থেকে একা বেরোতে দেয় না। কলেজে যাবার সময় রেবা কিংবা তার স্বামী দিলুর সঙ্গে কলেজের গেট অবধি যায়, আবার ছুটি হওয়ার পরে কলেজ গেট থেকে উঠিয়ে নিয়ে আসে। কলেজের প্রিন্সিপাল ভদ্রমহিলার সঙ্গে আবু জুনায়েদের পরিচয় আছেন। তিনি তাকে টেলিফোন করে বলেছেন তার এই মেয়েটি বড় আদুরে এবং খেয়ালি, কখন কি করে বসে কোনো ঠিক নেই। সুতরাং বেগম হাসনা বানু যদি অনুগ্রহ করে মেয়েটির প্রতি কড়া নজর রাখেন, তবে আবু জুনায়েদ খুবই উপকৃত বোধ করবেন। কলেজ সম্পর্কিত অনেক কাজে উপাচার্যের কাছে হাসনা বেগমের ঠেকা আছে, তাই বেগম হাসনা বানু কথা দিয়েছেন, হ্যাঁ, মেয়েটির প্রতি তিনি প্রখর দৃষ্টি রাখবেন। তবে এও বলেছেন এসব টিন এজারদের কন্ট্রোল করা খুবই মুশকিল ব্যাপার। রেবার বর ইকবাল ছেলেটিকে নুরুন্নাহার বানু খুবই পছন্দ করেন। তার এই বিপদের দিনে যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে নীরবে মচকে যাওয়া সংসারটি শুশ্রূষা করে যাচ্ছে, দেখে নুরুন্নাহার বানু অভিভূত হয়ে গেছেন। নুরুন্নাহার বানুর কোনো ছেলে নেই। ছেলে না থাকলে নারীর মনে একটা হাহাকার থেকেই যায়। নুরুন্নাহার বানু ছেলেটাকে তাদের সঙ্গে একেবারে রেখে দেওয়ার কথা চিন্তা করেন, কিন্তু ইকবালের বদলির চাকরি, তার থাকার উপায় নেই। নুরুন্নাহার বানু ভাববেন ঢাকাতে যদি কোনো কাজকর্ম পাওয়া যেত, ছেলেটাকে নিজের কাছে রেখে দিতে পারতেন। সরকারি চাকরি হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ধরনের একটা ভদ্র চাকরি হলেই চলে যায়। আবু জুনায়েদ এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান, প্রতিদিন তার হাত দিয়ে কত লোকের চাকরি হচ্ছে, অথচ এমন সোনার টুকরা জামাই, তাকে একটা চাকরি দেওয়ার ক্ষমতা আবু জুনায়েদের নেই। শেখ তবারক আলীর কথা কেন জানি তার মনে উদয় হলো, আর সারা শরীর কেঁপে উঠল। এখনও নুরুন্নাহার বানু শেখ তবারকের কাছ থেকে উপকার প্রত্যাশা করেন। রেবার ছেলে অন্তু এই মনস্তাত্ত্বপীড়িত বাড়িতে এক ঝলক ফাল্গুনের হাওয়া এনে দিয়েছে। তার বয়স সবে 2 পেরিয়েছে, বয়সের তুলনায় তার বার অনেক বেশি। এই দুরন্ত সর্বাঙ্গে প্রাণপূর্ণ শিশুটি যখন ছোট ছোট পায়ে টলমল করতে করতে হাঁটে, দেখে মনে হয় তার চরণের ছন্দের মধ্যে সমস্ত পৃথিবীর প্রাণ স্পন্দন ধ্বনিত হয়ে ওঠে। অন্তু যখন নব্য উদ্যত সাদা দাঁতগুলো দেখিয়ে হাসে, দেখে মনে হয় জগতের যা কিছু সুন্দর নিষ্পাপ এই শিশুটির শুভ্র হাসির মধ্য দিয়ে ফুলের মতো বিকশিত হয়ে উঠেছে। একদণ্ড বিশ্রাম নেই অন্তুর। গাছে পাখি দেখলে আ করে ডাকে, আপনি নাচে আপনি হাসে, ঝর্ণার মতো শিশু কণ্ঠে কলকল করে কথা বলে যায়। এই নাতনিটিকে দেখলে নুরুন্নাহার বানুর সমস্ত দুঃখ, সমস্ত বেদনার কথা ভুলে যান। তাকে বুকে টেনে নিয়ে আদর করেন। অন্তু নানির কোল থেকে মার কোলে, মার কোল থেকে নানার কোলে, নানার কোল থেকে দিলুর কোলে ঝাঁপিয়ে পড়তে পড়তে বড় বেশি ভালোবাসে। সকালবেলা নাস্তা খাওয়ার পর ক্রমাগত কোল বদল করা অন্তুর একটা চমৎকার খেলা হয়ে দাঁড়িয়েছে। এই বাড়ির পরস্পরের কাছ থেকে দূরে দূরে সরে যাওয়া মানুষদের মধ্যে অন্তু একটা নতুন যোগসূত্র রচনা করেছে। অন্তুর মুখে সবে কথা ফুটতে আরম্ভ করেছে। আবু জুনায়েদকে যখন নানা বলে ডাকে, শত ব্যস্ততার মধ্যেও অন্তুকে একটু আদর করে তার শিশুমুখে চুমু খেয়ে একটা অনাবিল শান্তির পরশ খুঁজে পান। অন্তু আবু জুনায়েদের ফাইল ধরে টানাটানি করে গোছানো কাগজপত্র আওলা করে ফেলে। একটুও বিরক্ত হন না আবু জুনায়েদ। হাসি মুখে অন্তুর সমস্ত উৎপাত অত্যাচার সহ্য করেন। খালামণি বলতে এই শিশুটি পাগল। দিলুর কোলে একবার উঠলে আর নামতেই চায় না। সে তার চুল ধরে টানে, কানের ফুল নিয়ে খেলা করে। দিলুর বেশ লাগে। দিলু কলেজে গেলে খালামণি খালামণি বলে অন্তু চিৎকার করতে থাকে, কেঁদে কেঁদে ঠোঁট ফুলে ফেলে। উদ্যত স্বভাবের দিলুকে বদলে যেতে দেখে মনে মনে খুব খুশি হন। অন্তুর সঙ্গে দিলুর এই সার্বক্ষণিক মেলামেশা তার মন থেকে আবেদ হোসেনকে চিন্তা সরিয়ে রাখতে অনেকখানি সাহায্য করবে বলে বিশ্বাস করেন।
অন্তু মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেতে বড় পছন্দ করে। সে খাটের তলায় অথবা ঘরের কোনো কোনাকানিতে লুকিয়ে থাকে। খুঁজে পাওয়া না গেলে সারা বাড়িতে একটা আতঙ্ক ছড়িয়ে যায়। অন্তু কোথায়, অন্তু কোথায়? কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজে খুঁজে যখন সকলে হয়রান, খাটের তলা থেকে অন্তু মাথায় ঝুলকালি মেলে হাসতে হাসতে বেরিয়ে আসে। এই একটুখানি শিশু কত চাতুরি জানে। সকলে দৃষ্টি এড়িয়ে কোন ফাঁকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। একেবারে আঙিনায় বেরিয়ে এসে ফড়িংয়ের পেছনে ছুটোছুটি করে। হাতের কাছে যা পায় মুখের ভেতর চালান করে দেয়। একবার একটা আস্ত কিছু মুখ থেকে বের করা হয়েছিল। একদিন অন্তুকে পাওয়া গেল না। সব খাড়ি খোঁজা হলো, সবগুলো খাটের তলা দেখা হলো, রান্নাঘর খোঁজ করা হলো, স্টোর রুম, নিচের অফিস ঘর তন্ন তন্ন করে খোঁজা হলো। না, অন্তু কোথাও নেই। সকলেরই একটা প্রশ্ন, অন্তু কোথায়? কোথায় যেতে পারে অন্তু? এই শিশুটি অতি অল্পে যেমন সকলকে আনন্দ দিতে পারে, তেমনি আবার অতি অল্পে সকলকে ব্যতিব্যস্ত করেও তুলতে পারে। কোথাও যখন পাওয়া গেল না, নুরুন্নাহার বানু সহজাত প্রবণতা মনে করিয়ে দিল, যদি অন্তু গোয়ালঘরে গিয়ে থাকে। সত্যি সত্যি গোয়ালঘরেই অন্তুকে পাওয়া গেল। কিভাবে এই এত দূর চলে এসেছে কেউ চিন্তাও করতে পারেনি। নুরুন্নাহার বানু দেখেন অন্তু ছোট ছোট হাতে গরুটির উলানের বাট নিয়ে খেলা করছে। এই দৃশ্য দেখে নুরুন্নাহার বানুর মাথায় রক্ত চড়ে গেল। শেখ তবারক আল্লাহরই শেখ তবারক গরুর আকারে তার জীবনের মধ্যে একটা শনি ঢুকিয়ে দিয়েছেন। এই গরুটির কারণে স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, কন্যাটি বিপদগামী হয়েছে, এখন নাতনিটিকে ধরে টান দিচ্ছে। নুরুন্নাহার বানু চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, গরুটিকে তিনি ইঁদুর মারার বিষ দিয়ে খুন করবেন। রেবা আসার পর পরিবারে একটা শৃঙ্খলা ফিরে এসেছে। আবু জুনায়েদ এবং নুরুন্নাহার বানুর মধ্যে, নুরুন্নাহার বানু এবং দিলুর মধ্যে যে একটা সংঘাত আসন্ন হয়ে উঠেছিল, তার বিস্ফোরণ মুখ হয়ে ওঠায় ক্ষমতা অনেক পরিমাণে হ্রাস পেয়েছে। নুরুন্নাহার বানু তার নাতি, কন্যা এবং জামাতাকে নিয়ে ব্যস্ত থাকেন। আবু জুনায়েদ যা ইচ্ছে করুন, তার কথা না ভাবলেও তার চলে। আবু জুনায়েদ তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। তার মধ্যে এক ধরনের নির্লিপ্ততা বোধ জন্ম নিয়েছে। যা ঘটবার আপনিই ঘটবে, উপাচার্য থাকুন বা নাই থাকুন, তিনি পরোয়া করেন না। মাঝে মাঝে তিনি বিষয়টা নিয়ে এরকম চিন্তা করেন, আমার তো উপাচার্য হবার কথা ছিল না। উপাচার্যের চাকরি তার জীবনের মহত্তর দুর্ঘটনা। এই চাকরি যদি চলেই যায়, যাবে। লোকে কি ভাববে, কি মনে করবে, এ নিয়ে আর বিশেষ তোয়াক্কা করেন না। তার নিজের মতো করে বেঁচে থাকার একটা পদ্ধতি তার মধ্যে ভেতর থেকে সংহত হয়ে উঠেছে। গরুটার প্রতি তার পক্ষপাত কম্পাসে কাঠার মতো হেলে উঠেছে। যদিও নুরুন্নাহার বানু গরুটাকে যাবতীয় অকল্যাণের হেতু বলে মনে করেছেন এবং তার সঙ্গে এই বিষয় নিয়ে তুলকালাম কাণ্ড করেছেন, তার মনোভাব অপরিবর্তিতই থেকে গেছে। সকালবেলা তিনি গরুর সঙ্গে কাটান। ঘুম থেকে উঠে আবু জুনায়েদ গোয়াল ঘরে যাবেনি। আজকাল শরীর বিশেষ ভালো যাচ্ছে না, তাই দুপুরের গরু সন্দর্শনে যাওয়া ঠিক মতো হয়ে ওঠে না। বিকেলবেলা অবশ্যই তিনি গোয়াল ঘরে যান। সভা সমিতিতে যাওয়ার বিশেষ স্পৃহা তিনি বোধ করেন না। তার বক্তৃতার নিন্দে করার মানুষের অভাব নেই। সব দিক থেকে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। বিকেলের সমস্ত সময়টা তিনি নিজের জন্য রাখেন এবং গোয়াল ঘরে চলে আসেন। কোনো কোনো দিন নাতনিটাকেও সঙ্গে নিয়ে আসেন। গরুর প্রতি নাতনিটার একটা টান পড়ে গেছে। তিনি যদি কোনোদিন অন্তুকে রেখে আসেন, অন্তু চিৎকার করতে থাকে, নানু নানু, হাম্বা যাব, হাম্বা যাব। নুরুন্নাহার বানু এটার মধ্যেও পছন্দ করেন না। তার নজরে পড়লে তিনি অন্তুকে জোর করে কোলে নিয়ে অন্যদিকে চলে যান। অন্তু পা আছড়ে কাঁদতে থাকে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন আহমেদ সফার গল্প গাভী বৃত্তান্তের ৫ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।